সবাইকে ওয়েলকাম আমাদের ফিজিক্স দা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে, যেখানে আমি তোমাদের লিটন স্যার। আমি তোমাদের গ্রামারের যে বেসিক থেকে অ্যাডভান্সড যে রুলসগুলো করাচ্ছিলাম সেটারই কন্টিনিউশন পার্ট হিসেবে আজকে টেন্স কমপ্লিট করার পর সে টেন্সগুলো সেন্টেন্সের বিভিন্ন ধরনের যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় সেইটা নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা বুঝতে হলে আমাদের টেন্সের যে আগের যে ক্লাসগুলো করানো হয়েছিল সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে এবং দেখতে হবে, না হলে কিন্তু এই ক্লাসটা হয়তো সবাই বুঝতে নাও পারো। তাই এই ক্লাসটা দেখার আগে আমি অবশ্যই তোমাদের বলবো টেন্সের যে প্রিভিয়াস ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো তোমরা একটু আগে দেখে নাও, তারপরে এই ক্লাসটা করো। আর যারা ইজিলি এগুলো বুঝতে পারবে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে টেন্সের সেই নলেজটা তোমাদের আছে বলে এটা খুব সহজে বুঝতে পারবে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা একেবারে সহজ, একেবারে খুবই খুবই ইজি, জাস্ট একটু করে বুঝতে হবে। দুই একটা জায়গায় একটু কারো টাফ বলে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সহজ। চলো আজকের বিষয় দ্য ইউজ অফ টেন্স। টেন্সের ব্যবহার ইন ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। বাক্যের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনের মধ্যে টেন্স সেখানে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়েই আজকের আলোচনা। দেখো টেন্স, এক সেকেন্ড, আমাদের আগে সেন্টেন্স বুঝতে হবে। চলো সেন্টেন্স, সেন্টেন্সের বাংলা মানে কি? বাক্য। তাহলে বাক্য কাকে বলে এটা আমি লিখছি না, জাস্ট তোমাদেরকে একটু বলছি যে কয়েকটা শব্দ কয়েকটা অর্থপূর্ণ শব্দ যদি পাশাপাশি বসিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন সেই সমস্ত ওয়ার্ডের যে সমষ্টি সেটাকে বাক্য বলা হয়। তাহলে বাক্য মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। সেটা কয়েকটা পরপর শব্দ থাকতে পারে, সেটা দুটো থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা অর্থপূর্ণ হতে হবে। আর মনের ভাব অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি সেটা কমপ্লিটলি ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। ওকে, এইটা হলো আমাদের বাক্য। দেখো বাক্যের অনেক ধরনের ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে আজকে একটু আলাদা টাইপস সেটা একটু করাই, যেখানে টাইপস বলতে ওই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো নিয়ে একটু আলোচনা করি। অন্য একটা ক্লাসে সেন্টেন্সের আরো যে টাইপস হয় সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে। চলো আজকে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করছি সেটা একটু দেখো। সেন্টেন্স বা বাক্য, এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। কত ভাগে? 4 ভাগে। কি কি? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক বা হ্যাঁ বাচক, যেটা খুশি লিখতে পারো, হ্যাঁ বোধকও লিখতে পারো, ঠিক যেমন তোমরা বাংলায় পড়েছো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 2 নাম্বার আসছি, অ্যাফার্মেটিভ হয়ে গেল। এবার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে কি? না বাচক। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ মানে কি বললাম? না বাচক বা না বোধক বা না বোধক। তাহলে এই হলো আমাদের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আরেকটা ভাগ রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে তোমরা জানোই প্রশ্নবোধক বা প্রশ্নবাচক। প্রশ্নবোধক। আর একটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে না প্রশ্নবোধক বা না প্রশ্নবাচক। না প্রশ্নবোধক। তাহলে সেন্টেন্সের যে 4 ধরনের বাক্য রয়েছে, একটা হলো 4 ধরনের যে ভাগ রয়েছে, একটা হলো অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক বা হ্যাঁবোধক। 2 নাম্বার নেগেটিভ, নাবাচক বা না বোধক। ঠিক আছে, এগুলো অবলিক দিয়ে দিতে পারো। আর 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক। 4 নাম্বার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, না প্রশ্নবোধক বা না প্রশ্নবাচক। এই যে সেন্টেন্সগুলোর যে ভাগ রয়েছে সেই ভাগে টেন্স কিভাবে ব্যবহার করা হচ্ছে সেইটাই আজকে আমরা এই ক্লাসে শিখব। অর্থাৎ
তাহলে আমাদের প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা সম্পর্কে জানতে হবে, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা সম্পর্কে জানতে হবে, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো কাকে বলে সেগুলো সম্পর্কে আমরা একটু করে জেনে নেব। চলে এসো দেখো প্রথমে, তাহলে প্রথম পয়েন্ট রয়েছে আমাদের অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক। অ্যাফার্মেটিভ সম্পর্কে একটু লিখে নিই। অ্যাফার্মেটিভ মানে কি বললাম? হ্যাঁবাচক, হ্যাঁ বোধক বা বাচক লিখতে পারো, বাক্য। এখানে আমি সেন্টেন্স কথাটা লিখে দিই। তাহলে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বা হ্যাঁবোধক বাক্যে কি হয়? ধরো যে বাক্যে ভাব বা ঘটনা হ্যাঁ জাতীয়, সেই বাক্যকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ জাতীয় মানে কি? চলো আগে লিখে নিই একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা এগুলো একটা নোট খাতার মধ্যে সবকিছু ভালো মতো করে লিখে রাখবে, যাতে তোমাদের পরবর্তী সময়ে এগুলো খুব কাজে লাগে। ঠিক আছে? তাহলে যে বাক্যে, বাক্যে না, হ্যাঁ যে বাক্যে লিখি, যে বাক্যে ঘটনা বা ভাব মানে বাক্যের ভাব হ্যাঁ জাতীয়, হ্যাঁ জাতীয়, সেই বাক্যকে, সেই বাক্যকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে বাক্যে বা ঘটনা ভাব বা বাক্যের মধ্যে ঘটনা বা ভাব হ্যাঁ জাতীয়, হ্যাঁ জাতীয় বোঝায়, লিখতে পারো হ্যাঁ জাতীয় বোঝায়, সেই বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। হ্যাঁ জাতীয় মানে কি? কোনো নাবাচক বলছে না, নেগেটিভ কিছু কথা বলছে না, কোনো প্রশ্ন করছে না, সেটা হচ্ছে আমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন ধরো আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে নাবাচক কিছু বলেছে? নাবাচক কোনটা? যেখানে না থাকবে, নয় থাকবে, নতুবা থাকবে, এগুলো থাকবে। তো এখানে কি না, না মানে কি? না মানে হচ্ছে তোমার নেগেটিভ সেন্স, এখানে তো নেই। যেমন ধরো আমি ভাত খাই, চলো সেন্টেন্সটাকে লিখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। এক নাম্বার, আমি ভাত খাই। দেখো এখানে এই যে বাক্যের ভাব বা ঘটনা এটা হ্যাঁ জাতীয়, এখানে নাবাচক বা নেগেটিভ কিচ্ছু বলা নেই, তাই এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমি ভাত খাই, ইংলিশটা কি করব তোমরা জানো, এটা প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই, খুবই সহজ, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হয়ে গেল। আরেকটা চলো এক্সাম্পল দিই, আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে কি লিখবো? যে সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায়, এটা একটা সেন্টেন্স। দেখো এটাও আমাদের হ্যাঁবাচক। যদি এখানে বলতো সে বিদ্যালয়ে যায় না, তাহলে সে নাবাচক হতো। বা সে কি বিদ্যালয়ে যায়, তাহলে সেটা প্রশ্নবোধক বাক্য হতো। এখানে সেগুলো তো কিছু বলছে না, এখানে হ্যাঁবাচক, সে বিদ্যালয়ে যায়, হ্যাঁবাচক, হ্যাঁ জাতীয় ভাব রয়েছে, তাই এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। চলো এটা ট্রান্সলেশন কি হবে? ইংলিশে ট্রান্সলেট করলে খুবই সহজ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ এখানে তুলে দিলাম। তাহলে সে বিদ্যালয়ে যায় কি হবে? হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় গোস, হি গোস টু স্কুল। এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। খুবই সহজ, বুঝতে কি অসুবিধা হলো? হওয়ার তো কথা নয়। চলো এবার আমরা আসছি 2 নাম্বার, যে আরেকটা রয়েছে দেখবে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স মানে কি? না বোধক, না বোধক বা নাবাচক বাক্য। চলো না বোধক বা নাবাচক, দেখো এই নামের মধ্যে একটা না লেখা আছে, মানে না নয় এই কথাগুলো ইনক্লুড থাকবে। ওকে চলো তাহলে এখানে কাকে বলে যদি আমরা লিখি, তাহলে লিখবো যে বাক্যে, যে বাক্যে ঘটনা মানে বাক্যের মধ্যে, মানে বাক্যটা যেটা বলছে অ্যাকচুয়ালি, যে বাক্যে ঘটনা বা ভাব না জাতীয় বোঝায়, না জাতীয় বোঝায়, তাকে নেগেটিভ সেন্টেন্স
তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। মানে এখানে না কথাটা থাকবেই এই বাক্যে, যে বাক্যের ঘটনা বা ভাব না, নয় এরকম বোঝাবে। চলে এসো তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি, যে ধরো আমি বিদ্যালয়ে যাব না। চলো লিখে নিই, আমি বিদ্যালয়ে যাব না। দেখো এখানে না, এই যে না কথাটা কিন্তু এখানে রয়ে গেছে। এই যে না, তার মানে এই বাক্যের ভাব বা এই বাক্যটা না জাতীয়। আমি বিদ্যালয়ে যাব না, নেগেটিভ সেন্স ক্যারি করছে। তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। চলো এটা ট্রান্সলেশন করি, খুবই সহজ। কোন টেন্সে রয়েছে আমি বিদ্যালয়ে যাব না? কোন টেন্সে? ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারে। তাহলে এখানে ট্রান্সলেশন করলে কি হবে? সাবজেক্ট আই, আমি বিদ্যালয়ে যাব না, আই শ্যাল নট গো টু, কোথায়? স্কুল, আই শ্যাল নট গো টু স্কুল। 2 নাম্বার, চলো আরেকটা লিখি। আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা দিতে পারি সে ভাত খায় না। দেখো এখানেও না লেখা আছে, তাহলে এখান থেকে আমরাও ক্লিয়ার এখানে বুঝতে পারছি এই যে না, সে ভাত খায় না, না আছে, তারপর নেগেটিভ সেন্টেন্স। চলো এটাকে ট্রান্সলেশন করি, এটাও খুবই সহজ। সে ভাত খায় না, এটা কোন টেন্স? এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সে ইংলিশ কি? হি বা সি, যেটা খুশি, সি। এবার ভাত খায় না, ডাজ নট। এই যে ডাজ কথাটা কেন এলো এখানে, সেই জিনিসটাই আজকে শেখাবো। চলো পরের যে টেন্স গুলো রয়েছে সেই টেন্সে আমরা এটা শিখবো। টেন্স গুলো রয়েছে ইন দ্য সেন্স যে টেন্সে পার্ট পার্ট করে আলোচনা করবো, সেখানে এখানে আমরা ডিটেলসে এটা আলোচনা করবো বা শিখবো। হি বা সি ডাজ নট, ভাত খায় না, ইট রাইস। এই যে ডাজ নট, এই ব্যবহারটাই আজকে আমাদের শেখার মেন উদ্দেশ্য ক্লাসের। সি ডাজ নট বা সি বা হি ডাজ নট ইট রাইস, এটা হয়ে গেল। এবার চলো আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম, এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখি। একেবারে সহজ, ছোটবেলায় তোমরা পড়েছো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তোমরা সকলেই জানো, ছোটবেলা থেকে এগুলো শেখানো হয়েছে বা শিখে নিয়েছো। প্রশ্নবোধক বাক্য তার মানে যে বাক্যে প্রশ্ন করা হয়, যে বাক্যের মধ্য দিয়ে প্রশ্ন করা হয় সেটা তো প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে আমরা ডেফিনেশনে কি লিখতে পারি? যে বাক্যের মধ্যে দিয়ে বা মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করা হয়, সেই বাক্যকে ইন্টারোগেটিভ, সেই বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তার মানে কি দাঁড়ালো? যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয় যে বাক্যের মধ্যে দিয়ে, সেই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলি। যেমন যেমন একেবারে সহজ, চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই একটা এক্সাম্পল লিখি। যেমন 1 নাম্বার কি? তুমি কি ভাত খাও? চলো এটা লিখে নিই, তুমি কি ভাত খাও? কোশ্চেন মার্ক। দেখো এইটার মধ্যে দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে তুমি কি ভাত খাও, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এটা প্রশ্নবোধক বাক্য। চলো ইংলিশ কি হবে? ডু ইউ ইট রাইস? ডু ইউ ইট রাইস? স্যার এটা আপনি কি করে লিখলেন ডু ইউ ইট রাইস? কি করে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সেটাই আজকে এই ক্লাসে আমরা শিখবো। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। জাস্ট এখন দেখো, একটু পরে এগুলো আমি ডিটেলসে আলোচনা করব। 2 নাম্বার ধরো সে কি আজ বিদ্যালয়ে যাবে? চলো একই এক্সাম্পল হয়ে যাচ্ছে, অন্য কিছু লিখি। অন্য কিছু বলতে
ধরো সে কি নদীতে সাঁতার কাটে, চলো লিখি, কাটছে লিখি, সে কি নদীতে সাঁতার কাটছে। প্রশ্ন জিজ্ঞাসা করছে সে কি নদীতে সাঁতার কাটছে, এটা দেখো কোশ্চেন করছে, উত্তর হবে ইয়েস অথবা নো কিছু একটা। তাহলে প্রশ্ন করছে এটা কোন টেন্স, সে কি নদীতে সাঁতার কাটছে, সাঁতার কাটছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে ট্রান্সলেশন করতে গেলে আমরা কি লিখবো, যেটা লিখবো সেটা আপাতত দেখো, এখন একটু পরে এগুলো ডিটেলস আমরা শিখবো। তাহলে সে কি নদীতে সাঁতার কাটছে, ইজ হি বা সি সুইমিং, ইজ হি বা সি, হি লিখলাম, ইজ হি সুইমিং ইন দা রিভার, ইজ হি সুইমিং ইন দা রিভার। ওকে, চলে এসো। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটা কি বললাম, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা একটু বলে আমরা ডিটেলসে ট্রান্সলেশনটা শিখবো কি করে চেঞ্জ হচ্ছে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বললাম, ওই যে না প্রশ্নবোধক বাক্য, না প্রশ্নবোধক বাক্য, যে প্রশ্নবোধক বাক্যের মধ্যে না থাকবে, নেগেটিভ সেন্স থাকবে। তাহলে আমরা ডেফিনেশনে কি লিখবো, যে প্রশ্নবোধক বাক্যে, যে প্রশ্নবোধক বাক্যে না জাতীয়, আচ্ছা এখানে লিখে দিই, যে প্রশ্নবোধক বাক্যে না জাতীয় ভাব থাকে তাকে না প্রশ্নবোধক, তাকে ইংলিশে লিখি, তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে দেখো, যে প্রশ্নবোধক বাক্যে না জাতীয় ভাব থাকে, না জাতীয় ভাব মানে প্রশ্নবোধক বাক্যটা প্রথম কথা প্রশ্নবোধক হতে হবে, তার মধ্যে না নেগেটিভ সেন্স থাকতে হবে, তবেই সেই বাক্যটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো এক্সাম্পল দিলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, এক নাম্বার এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, ধরো যে সে কি ভাত খায় না। চলো একই এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সে কি ভাত খায় না। দেখো এখানে কোশ্চেন মার্ক কি আছে, আবার নাও আছে, তার মানে আমাদের প্রশ্নবোধক বাক্যের কি এবং না দুটোই রয়েছে, না হয়ে গেল আবার প্রশ্নবোধক বাক্য হলো, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে এটাকে আমরা ট্রান্সলেশন করব কিভাবে সেটা শিখবো আর একটু পরে। জাস্ট আমি এখন এখানে লিখছি যাতে সেন্টেন্স গুলো তোমরা বুঝতে পারো এটা হলো এই ক্যাটাগরির সেন্টেন্স। তাহলে লিখবো সে কি ভাত খায় না, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। Does he not eat rice? Does he not eat rice? এইটাই আমরা একটু পরে শিখবো কি করে এই যে ট্রান্সলেশন গুলো করছি। Does he not eat rice? চলো আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। 2 নাম্বার, তিনি কি আজ আসবেন না, তিনি কি আজ আসবেন না। দেখো এখানেও সেম আগেরটার মতোই এই যে কি রয়েছে আবার না রয়েছে। তাহলে এখানে আমাদের ট্রান্সলেশন করলে কি হবে, ট্রান্সলেশন করলে হবে কোন টেন্স, তিনি কি আজ আসবেন না, ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ তিনি কি আজ আসবেন না, উইল হি নট কাম টুডে, উইল হি নট কাম টুডে। দেখো এখানে আমাদের কোশ্চেন মার্কের জন্য হেল্পিং ভার্বটা সামনে চলে আসলো, আবার নেগেটিভের জন্য নটটা বসলো। তাহলে উইল হি নট কাম টুডে, তিনি কি আজ আসবেন না। এই ধরনের বাক্যগুলো হলো আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এক এক করে ডিটেলসে শিখবো।
দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা সকলেই জানো, যদি না জানা থাকে তাহলে আগের ক্লাসের টেন্স গুলো ভালো করে দেখে নেবে, তারপরে এই ক্লাসটা দেখবে। দেখো এখানে কি বলেছে, দেখো এই যে এই সেন্টেন্স একটা আমি আগে থেকে লিখে রেখেছি, এইখানে আমরা একসঙ্গে 4টা সেন্টেন্সের ট্রান্সলেশন শিখবো। কি করে দেখো, আমি খবরের কাগজ পড়ি, এটা কোন টেন্স? এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি খবরের কাগজ পড়ি, এটার ইংলিশ কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্ব রিড, আমি পড়ি খবরের কাগজ, আই রিড নিউজ পেপার। এটা হলো আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স, আই রিড নিউজ পেপার হয়ে গেল 2 নাম্বার। চলো আগে 4টা সেন্টেন্স লিখে দিই। আমি কি খবরের কাগজ পড়ি, আমি কি খবরের কাগজ পড়ি, এটা একটা বাক্য, এটা কি হলো ইন্টারোগেটিভ। 3 নাম্বার চলো লিখছি, লিখে নি আগে। 3 নাম্বার, আমি খবরের কাগজ পড়ি না, আমি খবরের কাগজ পড়ি না, এটা নাবাচক হয়ে গেল। 4 নম্বর সেন্টেন্স, আমি কি খবরের কাগজ পড়ি না। তাহলে দেখো এটা প্রথমেরটা কি হলো, প্রথমেরটা হয়ে গেল আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স, অ্যাফারমেটিভ। দ্বিতীয়টা কি হলো, দেখো আমি কি খবরের কাগজ পড়ি, কোশ্চেন মার্ক আছে, এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ। ওকে। 3 নাম্বারটা দেখো, আমি খবরের কাগজ পড়ি না, এই যে না আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? নেগেটিভ, নেগেটিভ। 4 নাম্বারটা দেখো, আমি কি খবরের কাগজ পড়ি না, এই যেখানে কি রয়েছে, আবার এখানে না রয়েছে, প্রশ্ন বোধক রয়েছে, আবার এখানে না নেগেটিভ রয়েছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। বুঝে গেল? চলো এবার ট্রান্সলেশন করি। দেখো প্রথম ট্রান্সলেশনটা তোমার জানা উচিত বা পারা উচিত এই মুহূর্তে, কারণ টেন্স যদি আগে না শিখো এগুলো পারবে না, কিন্তু সিরিয়াসলি বলছি, তাই এই পরের গুলো বুঝতে পারবে না। আগে আমাদের এই ট্রান্সলেশনটা শিখতে হবে, সেটা কোথায় জানবো, কিভাবে জানবো? ওই জিকটাকে বললাম আগের ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আমি খবরের কাগজ পড়ি, আই রিড নিউজ পেপার, ঠিক আছে। এবার আমি কি খবরের কাগজ পড়ি, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কি লিখতে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে লিখতে হয় WH ওয়ার্ড, WH ওয়ার্ড যদি থাকে প্লাস হেল্পিং ভার্ব প্লাস তোমার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার্স, যা কিছু থাকবে। এটা হলো আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে বাদ, WH ওয়ার্ড যদি না থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে, WH ওয়ার্ড না থাকলে তাহলে বাদ। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হবে, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব তারপর আদার্স। বুঝে গেল? প্রথমে কি, তাহলে আমাদের এখানে যেহেতু কোশ্চেন করছে কোনো WH ওয়ার্ড দিয়ে নেই, WH ওয়ার্ড কোনগুলো? ওই যে হু, হোয়াট, হোয়ার, হাউ, হুইন, হুইচ, এগুলো, হুম। ওকে, তাহলে এখানে আমার তাহলে WH ওয়ার্ড এর ফাংশন নেই, তাহলে কোনটা থেকে আছে? হেল্পিং ভার্ব থেকে, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব আদার্স। আদার্স এর জায়গায় অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, সেন্টেন্সের যা আছে সেটা লিখে দেবো। তাহলে দেখো আমাদের এইখানে ট্রান্সলেশনের ক্ষেত্রে এবার কি করব, আমাদের মেইন টার্গেট হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসা। তাহলে এখানে দেখো সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, এখানে অবজেক্ট বসলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইখানে তো আমাদের হেল্পিং ভার্ব নেই, এই যে রিডটা এটা তো মেইন ভার্ব, রিডটা কি? মেইন ভার্ব। তাহলে যেখানে একটা জিনিস মাথায় রাখবে, ওখানে আসছি, এই জিনিসটা একটু মাথায় রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিটের যে এই স্ট্রাকচারটা, এটা আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, এই দুটো একটু মানে হার্ড কারো কাছে মনে হতে পারে, বাকিগুলো একদম জলের মতো সহজ। সেখানে আমরা কি করব, দেখো টোটাল টেন্স রয়েছে, টোটাল টেন্স কতগুলো রয়েছে? আমরা জানি 12টা, ঠিক আছে। 12টার মধ্যে দুটো টেন্সে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না,
ব্যবহার হয় না। তাহলে দুটো টেন্সে, সে দুটো টেন্স কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই একটা টেন্সে ব্যবহার করা হয় না, আর এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটো টেন্সে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় না। তাহলে কিন্তু ওই যে আমরা স্ট্রাকচার শিখলাম যে ইন্টারোগেটিভ করতে হলে বা নেগেটিভ করতে গেলেও আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তাহলে এই যে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্বের ব্যবহার করা হয় না। তাহলে একটা ভার্ব আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে ডু ভার্ব। কি ভার্ব? ডু ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা ডু অথবা ডাজ এই দুটোর ব্যবহার করা হয়, আর পাস্ট টেন্সের বেলা ডিডের ব্যবহার করা হয়, ডানের নয়। কিন্তু এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলা ডু অথবা ডাজ, পাস্ট ইনডিফিনিটের বেলা ডিডের ব্যবহার করা হয়। তাহলে এখানে তো বুঝলাম ডিড, কিন্তু এখানে তো দুটো আছে, ডু আবার আছে আবার ডাজ আছে। তাহলে স্যার ডু কখন ব্যবহার করা হয়, ডাজ কখন ব্যবহার করা হয়? সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তবে ডাজ এর ব্যবহার হয়। তাহলে কি সাবজেক্টকে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। সাবজেক্টকে, কাকে? সাবজেক্টকে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে আমরা ডাজ ইউজ করতে পারি, অথবা আমরা দুটাকে ইউজ করব। বোঝা গেল? তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা সেন্টেন্সটাকে দেখে আমরা বুঝতে পারি সেখানে ডাজ বা এই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার করে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা ডাজ অথবা ডু, একমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, না হলে ডু বসবে, আর পাস্টের বেলা কোনো ঝামেলা নেই, শুধু ডিড বসে। ক্লিয়ার? এবার চলে এসো আগের পেজে। তাহলে এখানে দেখো আমি খবরের কাগজ পড়ি, এখানে আমাদের হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব নেই কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হেল্পিং ভার্ব না থাকলে আমরা কোন ভার্ব নিতে পারি হেল্পিং ভার্ব হিসেবে? ডু অথবা ডাজ। এটা আমরা শিখলাম। তাহলে এখানে আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আইটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা ফার্স্ট পারসন। তাহলে এখানে আমরা ডু লিখবো। আরেকটা বিষয়, এখানে যদি ডাজ বসতো এখানে রিড হতো না। বোঝা গেল? তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি পেলাম? ডু পেলাম। আর হেল্পিং ভার্ব লিখলাম, তারপরে কি লিখবো? সাবজেক্ট কি আছে? আই। ডু আই। তারপরে কি লিখবো? মেন ভার্ব কি আছে? রিড। ডু আই রিড। এবার যা আছে তাই, অবজেক্ট আছে এখানে নিউজ পেপার। ডু আই রিড নিউজ পেপার, মানে কি আমি কি খবরের কাগজ পড়ি? এবার দেখো আমি খবরের কাগজ পড়ি না, নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে লিখবো আমরা প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি লিখতে হয়? হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব কি আছে? ডু আছে, নেই, কিন্তু আমরা কি লিখলাম এখানে? ডু। কেন ডু হলো? আই এর পর, যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই এখানে আমরা ডু লিখলাম। তারপরে নট লিখবো, নেগেটিভ ওয়ার্ড। আই ডু নট, তারপরে ভার্ব লিখবো রিড নিউজ পেপার। আই ডু নট রিড নিউজ পেপার। তাহলে স্যার যে নেগেটিভের স্ট্রাকচার কি হলো? নেগেটিভের স্ট্রাকচার কি বসবে? প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে বসবে হেল্পিং ভার্ব, তারপরে বসবে নট, তারপরে বসবে তোমার হচ্ছে মেন ভার্ব, তারপরে বসবে আদার্স। এটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এইটুকু একটু আমাদের মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স বসলো। ক্লিয়ার? এবার পরেরটা দেখো, লাস্টেরটা কি বলছে? আমি কি খবরের কাগজ পড়ি না? এখানে দেখো কি আছে, আবার না আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এই যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিই। আবার আরেকটা জিনিস তোমাদের সহজ সরল পদ্ধতি, যে হেল্পিং ভার্বটাকে, এই যে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব আছে, এটাকে যদি জাস্ট সামনে নিয়ে আসবো হেল্পিং ভার্ব, বাকি যা আছে তাই লিখে দেবো, সেটা করলেও হবে। কিরকম? হেল্পিং ভার্ব ডু আছে, তারপরে আই লিখলাম, তারপরে নট লিখলাম। ডু আই নট রিড নিউজ পেপার? ডু আই নট রিড নিউজ পেপার হয়ে গেল। ডু আই নট রিড নিউজ পেপার।
ক্লিয়ার, বোঝা গেল তো? তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার ক্ষেত্রে স্ট্রাকচার কি হলো, ওই যে হেল্পিং ভার্ব বসলো, তারপরে কি বসবে, সাবজেক্ট বসলো। এখানে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে তাই নেগেটিভ ওয়ার্ডটা বসবে, এখানে একটু আলাদা, নেগেটিভ ওয়ার্ডটা এখানে বসলো, তারপরে মেন ভার্ব, তারপরে হয়ে যাবে আমাদের আদার্স সেন্টেন্সের যে পার্ট থাকবে, সেটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ক্লিয়ার, বোঝা গেল আশা করি। তাহলে আমি খবরের কাগজ পড়ি, বাদ দাও এখন বাংলা ইংলিশে আসছি। আই রিড নিউজ পেপার, এটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। তারপরে ডু আই রিড নিউজ পেপার, আমি কি খবরের কাগজ পড়ি, এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো আই ডু নট রিড নিউজ পেপার, আমি খবরের কাগজ পড়ি না, এটা হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। তারপরে 4 নম্বর দেখো যে ডু আই নট রিড নিউজ পেপার, আমি কি খবরের কাগজ পড়ি না, এটা হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা উদাহরণ দিই, আরেকটা এক্সাম্পল, সে বাড়ি যায়। চলো এখানে আমরা 4টা আগে লিখে নিই, সে বাড়ি যায়। তাহলে নেক্সট হচ্ছে 4টা এক্সাম্পল কি হতে পারে, 2 নাম্বার, সে বাড়ি যায় না। আচ্ছা চলো সে কি বাড়ি যায় লিখি, সে কি বাড়ি যায়, সে কি বাড়ি যায়। তারপরে দেখো 3 নাম্বার লিখছি, সে বাড়ি যায় না, সে বাড়ি যায় না, নেগেটিভ হয়ে গেল। 4 নাম্বার, সে কি বাড়ি যায় না, কোশ্চেন মার্ক, এটা হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো ট্রান্সলেশন করি। দেখো এটাও কোন টেন্স, এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আগে এটা লিখে নি, সে বাড়ি যায়, তাহলে কি হবে, হি বা শি লিখলাম, যে কোনো একটা লিখলে হলো। হি গোজ কোথায়, হোম। যদি আমরা হাউস লিখি তাহলে হি গোজ টু হাউস লিখবো, মানে এটা হয়ে যাবে অবলিক দিয়ে হি গোজ টু হাউস, এটা হবে। অথবা হি গোজ হোম, এটা লিখলে হবে। হোম লিখলে আমরা টু লিখবো না, হাউস লিখলে টু লিখবো, এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে হি গোজ হোম এটা আমাদের মেন সেন্টেন্স ধরে নিলাম, এটা দিয়েও করা যেতে পারে, এইটাই আমি করছি। তাহলে হি গোজ হোম, এটাকে আমরা করবো সে কি বাড়ি যায়। তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করতে হয়, প্রথমে হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়। ইজ দেয়ার এনি হেল্পিং ভার্ব, নেই, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এখানে কোনটা, এই যে হিটা হলো সাবজেক্ট, গোজটা হলো ভার্ব, হোমটা হলো আদার্স, কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট সরি অ্যাডভার্বিয়াল। তাহলে এইখানে সাবজেক্ট আমাদের হেল্পিং ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু আগে বললাম কি কি হেল্পিং ভার্বের আমরা সাহায্য নিতে পারি, ডু অথবা ডাজ। তাহলে এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা কোন ভার্বটা নিব, এই ডাজ ভার্বটা নিব। তাহলে ডাজটা নিব, ডাজ লিখলাম। তারপরে কি লিখতে হয়, সাবজেক্ট ডাজ হি, তারপরে কি লিখবো, এইখানে গোজ আর লিখবো না, গো লিখবো, কারণ এখানে এই যে ডাজটার ইএসটা লেখা অলরেডি হয়ে গেছে। ডাজ হি গোজ হোম, মানে গো হোম, ডাজ হি গো হোম। ক্লিয়ার, বোঝা গেল? এটা থেকে তৈরি করা একেবারে সহজ। কি করলাম, যেটা হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব ডাজ নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে মেন ভার্ব লিখলাম, তারপরে আদার্স পার্ট লিখলাম। ওকে, তাহলে এখানে সে বাড়ি যায় না, এখানেও আমাদের হেল্পিং ভার্ব প্রয়োজন। আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেছি অলরেডি, কি সেটা ডাজ। তা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কি লিখতে হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে কি লিখতে হয়, আমাদের হেল্পিং ভার্ব লিখতে হয়। হেল্পিং ভার্ব পেয়ে গেলাম ডাজ, হি ডাজ। এবার নেগেটিভ ওয়ার্ড নট, হি ডাজ নট গো হোম, হি ডাজ নট গো হোম। তাহলে হি ডাজ নট গো হোম, সে বাড়ি যায় না, নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম। সে কি বাড়ি যায় না, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই একই রকম ডাজটাকে সামনে নিয়ে আসবে শুধু, বাকি যা আছে তাই। ডাজ হি নট গো হোম, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ, পুরোটা লিখছি না, অ্যাফার্মেটিভ। এটা হলো তাহলে কি আমাদের নেগেটিভ। এটা কি হলো ইন্টারোগেটিভ, এটা কি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। বোঝা গেল তো? ক্লিয়ার? সে হি গোজ হোম, ডাজ হি গো হোম, আর হি ডাজ নট গো হোম, ডাজ হি নট গো হোম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না বুঝতে হলে কমেন্টে জানাবে। দেখো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার হয় সেটা জানি, এটা তৈরি করা একেবারে সহজ। তাহলে 4টা সেন্টেন্স আমি আগে পটাপট লিখে নিই। 4টা সেন্টেন্স কি কি, রিতম ক্রিকেট খেলছে, তাহলে 2 নাম্বার, রিতম ক্রিকেট খেলছে না, রিতম ক্রিকেট খেলছে না, রিতম ক্রিকেট খেলছে না, কোশ্চেন মার্ক, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিতম ক্রিকেট খেলছে,
আচ্ছা আচ্ছা, আমরা 2 নাম্বারটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রিতম কি ক্রিকেট খেলছে? রিতম কি ক্রিকেট খেলছে? ইন্টারোগেটিভ দিয়ে দিলাম, তোমাদের কোশ্চেনটা তৈরি করতে সুবিধা হবে। 3 নাম্বার চলে আসো, রিতম ক্রিকেট খেলছে না, নেগেটিভ করব। রিতম ক্রিকেট খেলছে না, নেগেটিভ। 4 নাম্বার নেগেটিভ ইন্টারোগেটিভ করব, রিতম কি ক্রিকেট খেলছে না? রিতম কি ক্রিকেট খেলছে না? 4টা সেন্টেন্স হয়ে গেল, এবার আমরা ট্রান্সলেশন করব। চলো, খুবই সহজ। রিতম ক্রিকেট খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি লিখবো? রিতম ইজ প্লেইং ক্রিকেট। রিতম ইজ প্লেইং ক্রিকেট, একদম খুব সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচার কি করে করলাম, টেন্সের ভিডিওটা দেখে নাও যাদের বুঝতে অসুবিধা। তাহলে রিতম ইজ প্লেইং ক্রিকেট, আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যেটাকে বলা হচ্ছে, সেটাই করতে গেলে কি করব, হেল্পিং ভার্বটাকে শুধু সামনে নিয়ে যাব। ইজ রিতম, আগেরটার হেল্পিং ভার্ব ছিল না বলে ডু ডাজ নিয়ে আসতে হলো, এখানে অলরেডি হেল্পিং ভার্ব দেওয়া আছে, তাই কোনো ঝামেলাই নেই। ইজ রিতম প্লেইং ক্রিকেট, ইজ রিতম প্লেইং ক্রিকেট, কোশ্চেন মার্ক। রিতম ক্রিকেট খেলছে না, এইটা থেকে আমরা নেগেটিভ করবো, খুবই সহজ। সাবজেক্ট লিখলাম, হেল্পিং ভার্ব লিখবো, তারপরে নট লিখবো, মেন ভার্ব, তারপরে যা আছে তাই, একেবারে সহজ। তাহলে লিখবো রিতম ইজ নট প্লেইং ক্রিকেট। দেখো এগুলোর হেল্পিং ভার্ব আছে, তাই খুবই সহজ। রিতম ইজ নট প্লেইং ক্রিকেট। এবার দেখো রিতম কি ক্রিকেট খেলছে না, তাহলে এখানে আমরা কি লিখবো? রিতম, আচ্ছা আচ্ছা, কোশ্চেন মার্ক, এটা কোনটার কোশ্চেন মার্ক? এই যে নেগেটিভের, এটা নেগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভ রয়েছে, তাহলে এটা থেকে কোশ্চেন মার্ক, অর্থাৎ ইজটা সামনে নিয়ে যাবো। ইজ রিতম নট প্লেইং ক্রিকেট। ইজ, আচ্ছা এইখানে একটা মিস্টেক হয়ে গেল, সেই মিস্টেকটা সংশোধন করতে হবে। কি মিস্টেক? চলো, এই নটটা কিন্তু এখানে বসবে না, এই নট সামনে বসবে, তাহলে সংশোধন করে কি লিখবো আমরা? লিখবো ইজ নট রিতম প্লেইং ক্রিকেট। স্যার তাহলে নটটা এখানে সামনে কেন হলো? আগের সেন্টেন্সে তো নটটা সামনে হলো না, ডাজ হি নট, এখানে ডাজ নট হি লিখলাম না, কিন্তু এইখানে আমরা নটটাকে সামনে লিখে দিলাম ইজ নট রিতম। এই জিনিসটা একটু মাথায় রাখবে। সাবজেক্ট যদি নাউন হয় তবে ইন্টারোগেটিভে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট সাবজেক্টের আগে বসে, নট সাবজেক্ট এর আগে বসে, বুঝে গেল? সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্ট এর পরে বসে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা নট নিয়ে প্রবলেম। কোনটা নিয়ে? নট নিয়ে প্রবলেম। যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট আগে বসে, যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট পরে বসে। কার পরে? সাবজেক্টের পরে। নট কার আগে বসে? সাবজেক্টের আগে। পরীক্ষা হলে বা কোথাও লিখতে গিয়ে গুলিয়ে ফেললাম যে স্যার কি যে ক্লাসে দেখেছিলাম নট কোনটার বেলায় যে কবে বসে। টেকনিক কিরকম? আমরা নাউন আগে পড়ি না প্রোনাউন আগে পড়ি? আমরা নাউন আগে পড়ি, তাই সাবজেক্ট যদি নাউন হয় নট আগে লিখবো, আর প্রোনাউন যেহেতু পরে পড়ি তাই সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাই নটটাকে আমরা সাবজেক্টের পরে লিখবো। বোঝা গেল? চলো এখানে সাবজেক্ট দেখো ইজ রিতম, রিতমটা কি? নাউন। আচ্ছা সাবজেক্ট মানেই হয় নাউন হতে হবে, না হলে সেটাকে প্রোনাউন হতে হবে। ওকে, রিতমটা কি?
প্রথমটা সাবজেক্ট, সাবজেক্ট এটা নাউন, তাই নাউনের আগে নট বসে, এই যে নট লিখলাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এটা, হ্যাঁ, অন্য কোনো সেন্টেন্সে নয়। এই দেখো হিটা কি, হিটা প্রোনাউন, তাই প্রোনাউনের ক্ষেত্রে কি বসলো, নটটা পরে বসলো। ক্লিয়ার, বোঝা গেছে? এবার চলে এসো নেক্সট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ, সে বাড়ি গিয়েছে। আগে তাহলে চারটা আমরা এক্সাম্পল লিখে নিই। সে বাড়ি গিয়েছে। 2 নাম্বার, সে কি বাড়ি গিয়েছে, সে কি বাড়ি গিয়েছে, কোশ্চেন মার্ক। 3 নাম্বার, সে নেগেটিভ করবে এবার, সে বাড়ি যায়নি, নেগেটিভ হয়ে গেল। 4 নাম্বার নেগেটিভ ইন্টারোগেটিভ, সে কি বাড়ি যায়নি, কোশ্চেন মার্ক, নেগেটিভ ইন্টারোগেটিভ দুটো রইলো। তাহলে সে বাড়ি গিয়েছে, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একদম সহজ। হি হ্যাজ গান হোম, সে বাড়ি গিয়েছে। হি হ্যাজ গান হোম বা হি হ্যাজ গান টু হাউস, এটা লিখতে পারি আমরা, হি হ্যাজ গান টু হাউস, এটাও লিখতে পারি, যেটা খুশি লিখলে হবে। তবে আমি এটাকে ধরে বাকি 4টা সেন্টেন্স ইজিলি করছি। তাহলে হি হ্যাজ গান হোম, সে কি বাড়ি গিয়েছে, জাস্ট হেল্পিং ভার্বটাকে সামনে লিখে দেবো, তাহলে হয়ে গেল। অর্থাৎ হ্যাজ হি গান হোম, কোশ্চেন মার্ক। বোঝা গেল? একেবারে সহজ, শুধু হেল্পিং ভার্বটাকে সামনে লিখলাম, বাকি যা আছে তাই। এটা কোন সেন্টেন্স হলো, এটা হলো আমাদের ইন্টারোগেটিভ। নেগেটিভ ক্ষেত্রে কি করব, এই সেন্টেন্সের সঙ্গে নট অ্যাড করব। নট কোথায় অ্যাড করতে হয়, হেল্পিং ভার্বের পরে। হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। ওই যত রাজ্যের ঝামেলা, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের বেলা, বাকি সবগুলো সেন্টেন্সে তো আমাদের হেল্পিং ভার্ব দেওয়াই থাকে, তাই সেক্ষেত্রে কোনো রকম ঝামেলা বা প্রবলেম হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো, হি রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে হ্যাজ, তাহলে নেগেটিভ ওয়ার্ড লিখবো নট। এবার মেন ভার্ব যা আছে তাই, হি হ্যাজ নট গান হোম, এটা লিখে দিলাম, হি হ্যাজ নট গান হোম। পরে দেখো এইটা থেকে আমরা কোশ্চেন মার্ক করবো, ইন্টারোগেটিভ করবো। একেবারে সহজ, শুধু হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাবো আর সাবজেক্টের দিকে একটু দেখবো, সাবজেক্টের নাউন আছে না প্রোনাউন আছে। যদি নাউন থাকে তাহলে সাবজেক্টের আগে নট লিখবো, যদি প্রোনাউন থাকে সাবজেক্টটা তাহলে সাবজেক্টের পরে নট লিখবো। যদি আমার গুলিয়ে যায় তাহলে কন্ট্রাক্টেড ফর্মসে লিখবো, ওই যে ধরো হ্যাজেন্ট, ডাজেন্ট, ইজেন্ট, এরকম অর্থে লিখে দেবো। সেই ক্ষেত্রে আমার সাবজেক্ট নাউন থাক প্রোনাউন থাক ডাজেন্ট ম্যাটার। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো, হ্যাজ, হিটা কি, হিটা হচ্ছে প্রোনাউন, তাই নটটা পরে বসবে, হ্যাজ হি নট গান হোম, হ্যাজ হি নট গান হোম, হ্যাজ হি নট গান হোম। এখানে দেখো হি হ্যাজ গান হোম, হ্যাজ হি গান হোম, হি হ্যাজ নট গান হোম, হ্যাজ হি নট গান হোম। বুঝে গেল? নেক্সট চলে আসো। এবার আরেকটা, এই যে পাস্ট ইনডিফিনিট, এইটাকে ভালো করে বুঝতে হবে। হেল্পিং ভার্ব না থাকলে আমরা কি লিখবো, এখানে ডিড ইউজ করব। ডিড কি হিসেবে ইউজ করব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড এর ব্যবহার করব। চলো আগে 4টা সেন্টেন্স আমরা পটাপট লিখে নিই। 4টা সেন্টেন্স কি কি লিখে নিই। তুমি একটি বাঘ দেখেছিলে, তুমি কি একটি বাঘ দেখেছিলে, তুমি কি একটি বাঘ দেখেছিলে, কোশ্চেন মার্ক। এবার আমরা নেগেটিভ করব, তুমি একটি বাঘ দেখেছিলে না, দেখেছিলে না, নেগেটিভ হয়ে গেল। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তুমি কি একটি বাঘ দেখেছিলে না, দেখেছিলে না, কোশ্চেন মার্ক। তাহলে 4টা সেন্টেন্স হয়ে গেল। তুমি কি একটি বাঘ দেখেছিলে, অ্যাফার্মেটিভ। তুমি কি একটি বাঘ, তুমি একটি বাঘ দেখেছিলে, অ্যাফার্মেটিভ। তুমি কি একটি বাঘ দেখেছিলে, এটা ইন্টারোগেটিভ। তুমি একটি বাঘ দেখেছিলে না, এটা নেগেটিভ। তুমি কি একটি বাঘ দেখেছিলে না, নেগেটিভ ইন্টারোগেটিভ। ট্রান্সলেশন করব, খুবই সহজ। তুমি একটি বাঘ দেখেছিলে, সাবজেক্ট ইউ, ভার্বের পাস্ট টেন্স লিখবো ইউ স এ টাইগার, তুমি একটি বাঘ দেখেছিলে, হয়ে গেল, একদম ইজি। এটা যদি না পারি তাহলে আমাদের টেন্সের ভিডিও দেখতে হবে, কারণ আমি টেন্স পারি না। তাহলে টেন্সের ভিডিওটা দেখে তারপরে এই ক্লাসটা অবশ্যই করবো, না হলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব ইউজ হয় না, প্রেজেন্ট
সরি পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব ইউজ হয় না, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব কি নিই? ডিড। এটার কোনো ঝামেলা নেই, শুধু ডিড হেল্পিং ভার্ব নিলে হবে, ডু ডাজ এর মতো কোনো ঝামেলা নেই। তাহলে ডিডটাকে লিখবো, যেহেতু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়? প্রথমে হেল্পিং ভার্ব লিখতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার্স পার্ট। ওকে, তাহলে ডিড লিখলাম, তারপরে সাবজেক্ট লিখবো ইউ, ডিড ইউ। এইবার এই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা পাস্ট, ডুয়ের পাস্ট ডিড তো লিখে দিয়েছি, এটা অলরেডি আমাদের পাস্ট রয়েছে, তাই এটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ফর্ম। ডিড ইউ সি এ টাইগার? ডিড ইউ সি এ টাইগার? তুমি কি একটি বাঘ দেখেছিলে? ডিড ইউ সি এ টাইগার? ওকে, তুমি একটি বাঘ দেখেছিলে না? তাহলে এই সেন্টেন্সের সঙ্গে আমাদের এই সেন্টেন্স কানেক্টেড, তাহলে এটার সঙ্গে এটা নেগেটিভ যদি করতে হয়, তাহলে হেল্পিং ভার্বের পরে আমাদের ডিড মানে নটটা লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি লিখবো? ইউ। হেল্পিং ভার্ব নেই, ডিড নিয়ে আসলাম। হেল্পিং ভার্ব কোথায় পড়ে বসে? সাবজেক্টের পরেই হেল্পিং ভার্ব আমাদের লিখতে হয়। ইউ ডিড নট লিখবো নট। এবার ডিড যেহেতু লিখে দিলাম, তাই ভার্বটা স আর থাকবে না, হয়ে যাবে সি। ইউ ডিড নট সি আ টাইগার। তাহলে লাইনটার মানে ট্রান্সলেশন কি হলো? বাংলা, তুমি একটি বাঘ দেখেছিলে না? ইউ ডিড নট সি এ টাইগার। ওকে, এবার এটা থেকে আমরা ইন্টারোগেটিভ করব, একই মানে একেবারে সহজ, একই রকম, শুধু হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব, ডিডটাকে সামনে নিয়ে যাব। ডিড ইউ নট সি এ টাইগার? ডিড ইউ নট সি এ টাইগার? বুঝে গেল? কোশ্চেন মার্ক। এখানে একটু দেখে নিই, ইউটা কি? ইউটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরেই নটটা বসে, তাই নট আমরা পরে লিখে দিয়েছি, তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি ঝামেলা বলে মনে হয়, বুঝতে অসুবিধা হয়, ডাউট হয় কোথায় যে কি বসে, বলে দেওয়ার পরে যদি ভুলে যাও, তাহলে ডিড আর এই নটটাকে একসঙ্গে কি করতে হয়? ডিড প্লাস যদি নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হয়, তাহলে কি লিখি আমরা সেটাকে? ডিডেন্ট। এইটা আমরা লিখে দেবো, ডিডেন্ট, এটা লিখে দিলেও কোনো ঝামেলা নেই। সেটা সাবজেক্ট প্রোনাউন থাক বা নাউন থাক, সেটা কোনো আর অসুবিধা হবে না। ডিড ইউ নট সি এ টাইগার, এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। চলো পাস্ট কন্টিনিউয়াস এর দেখি একটু। পাস্ট কন্টিনিউয়াস এর আজকেই কিন্তু টেন্স রিলেটেড লাস্ট ভিডিও, এরপর থেকে আমরা ভয়েস চেঞ্জের ভিডিও স্টার্ট করব, ভয়েস চেঞ্জের নিয়ম শুরু করব, ঠিক আছে? চলো দেখো, মেয়েটি কান্না করছিল, তাহলে 2 নাম্বার আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে মেয়েটি কি কান্না করছিল? মেয়েটি কি কান্না করছিল? মেয়েটি কি কান্না করছিল? কোশ্চেন মার্ক। মেয়েটি কি কান্না করছিল? 3 নাম্বার কি হবে? মেয়েটি কান্না করছিল না? কান্না করছিল না, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। 4 নাম্বার কি লিখবো? 4 নাম্বার লিখবো মেয়েটি কি কান্না করছিল না? মেয়েটি কি কান্না করছিল না? নেগেটিভ ইন্টারোগেটিভ, বুঝে গেল? চলো, তাহলে মেয়েটি কান্না করছিল, এটা আমরা কি লিখবো? কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট দ্য গার্ল। কান্না করছিল হেল্পিং ভার্ব, এবার কালি চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। আচ্ছা, দ্য গার্ল ওয়াজ কি করছিল? কান্না করছিল, ক্রাইং। অটোমেটিক কালি কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? দ্য গার্ল ওয়াজ ক্রাইং, এটা হয়ে গেল আমাদের প্রথম সেন্টেন্স, মেয়েটি কান্না করছিল, দ্য গার্ল ওয়াজ ক্রাইং, টেন্সের নিয়ম অনুযায়ী। এইবার মেয়েটি কি কান্না করছিল? মেয়েটি কি কান্না করছিল, এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? হেল্পিং ভার্বটা শুধু সামনে নিয়ে যাবো, ওয়াজ দ্য গার্ল ক্রাইং, একই রকম, ওয়াজ দ্য গার্ল ক্রাইং। হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে গেলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে মেন ভার্ব লিখলাম, আদার্স থাকলে লিখবো, না থাকলে নাই। তাহলে মেয়েটি কান্না করছিল না, এটার সঙ্গে এটার সেন্টেন্সটা কানেক্টেড, তাহলে মেয়েটির ইংলিশ কি? দ্য গার্ল। নেগেটিভ সেন্টেন্স, এবার হেল্পিং ভার্ব লিখলাম ওয়াজ, তারপরে নেগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড নটটা লিখবো হেল্পিং ভার্বের পরে, তারপরে মেন ভার্ব ক্রাইং। তাহলে দ্য গার্ল ওয়াজ নট ক্রাইং, বোঝা যাচ্ছে তো? মেয়েটি কি কান্না করছিল না, তাহলে মেয়েটি কি কান্না করছিল না, আমাদের এটার সঙ্গে এটা কানেক্টেড, তাহলে এখানে কি প্রশ্নবোধক সেন্টেন্স রয়েছে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব, ওয়াজ, বাকি যা আছে তাই। অটোমেটিক কালি চেঞ্জ হচ্ছে কেন? ওয়াজ দ্য গার্ল
was the girl crying? was the girl not লিখতে হবে। আচ্ছা নট গার্ল, গার্লটা কি? এটা নাউন, তাই নটটাকে কোথায় লিখবো? আগে লিখবো, নাউন হয়ে গেল, তাহলে নটটাকে আগে লিখবো। was not the girl crying, was not the girl crying, was not the girl crying এটা লিখতে পারি। অথবা wasn't the girl crying এটা লিখতে পারি। বুঝা গেল? যে কোনো একটা খুশি, এটাও হতে পারে এটাও হতে পারে। আমার ডাউট হচ্ছে, যদি আমার মনে হয় তাহলে আমি was আর নটটাকে একসঙ্গে লিখে দিতে পারি, wasn't the girl crying। নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সেও খুবই সহজ। এক সেকেন্ড। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, এখানে 4টা সেন্টেন্স লিখে নিই। দেখো পাস্ট পারফেক্ট টেন্সে তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। 2 নাম্বার। বাক্য যে এটা আমাদের কোশ্চেন মার্ক করতে হবে। তুমি আসার আগে আমি কি ভাত, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তুমি আসার আগে কি আমি ভাত খেয়েছিলাম। হলো নেভার ইন্টারোগেটিভ। তুমি আসার আগে কি আমি ভাত খেয়েছিলাম, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। কোশ্চেন মার্ক। পরেরটা দেখো 3 নাম্বার কি করব? নেগেটিভ। তুমি আসার আগে যারা নিজে নিজে মানে অলরেডি শিখে গেছো তারা নিজে নিজে ট্রান্সলেশন করবে। এটা পরে দেখবে। তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম না। ওকে। 4 নাম্বার কি লিখবো? তুমি আসার আগে আমি কি, বা কি আমি যেটা খুশি, আমি কি ভাত খেয়েছিলাম না? কোশ্চেন মার্ক। বুঝা গেল? তুমি আসার আগে আমি কি ভাত খেয়েছিলাম না, নেগেটিভ ইন্টারোগেটিভ। চলো ট্রান্সলেশন ওই একই রকম। তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আগের ঘটনা I what happened? খালিটা চেঞ্জ হচ্ছে না কেন? I had eaten rice before you came। এটা হলো আমাদের নর্মাল ট্রান্সলেশন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এবার দেখো তুমি আসার আগে কি আমি ভাত খেয়েছিলাম, এই পার্টের কিন্তু আমাদের অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু আমরা চেঞ্জটা করছি ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ। তাই এই ক্ষেত্রে আমাদের এই পার্টটা অর্থাৎ প্রথম পার্টটা চেঞ্জ হবে, সেকেন্ড পার্ট যেটা আছে সেটাই থাকবে বিফোর এর পর থেকে। বুঝে গেল? তাহলে এখানে হেল্পিং ভার্ব সামনে নিয়ে যাব। হ্যাড, একেবারে সহজ। হ্যাড আই ইটেন রাইস বিফোর ইউ কেম, একেবারে সহজ। কোশ্চেন মার্ক। পরেরটা দেখো নেগেটিভ আছে। তুমি আসার আগে ভাত খেয়েছিলাম না, তাহলে এই সেন্টেন্সের সঙ্গে হেল্পিং ভার্বের পরে নট লিখে দেবো। তাহলে অর্থাৎ আই হ্যাড নট ইটেন রাইস বিফোর ইউ কেম। I had not eaten rice before you came। এইটাকে আবার ইন্টারোগেটিভ করে দেবো। তুমি আসার আগে কি আমি ভাত খেয়েছিলাম না, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে দিতে গেলে হেল্পিং ভার্ব শুধু সামনে নিয়ে যাব। হেল্পিং ভার্ব কি আছে? হ্যাড। কি ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড? কালিগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। হ্যাড আই নট, আইটা প্রোনাউন তাই নটটা পরে বসবে। হ্যাড আই নট ইটেন রাইস বিফোর you came। had I not eaten rice before you came, একেবারে সহজ আগের মতোই। এবার দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স আর একটা টেন্স করাবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট
দরকার নেই, ও করলেও অসুবিধা নেই। ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, আগের তিনটা মানে চারটা সেন্টেন্স লিখে নিই ফটাফট, একেবারে সহজ। এখানে তো আমাদের হেল্পিং ভার্ব থাকে। 2 নাম্বার কি, তুমি এখানে আসবে। তুমি কি, একটু স্পিডে করছি, তুমি কি এখানে আসবে, তুমি কি এখানে আসবে, কোশ্চেন মার্ক। তারপর 3 নাম্বার কি হবে, নেগেটিভ, তুমি এখানে আসবে না, তুমি এখানে আসবে না। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ কি লিখবো, তুমি কি এখানে আসবে না। তাহলে তুমি এখানে আসবে, ট্রান্সলেশন বলো ফটাফট। তুমি এখানে আসবে কি হবে, ইউ, ফিউচার ইনডিফিনিট, ইউ উইল কাম, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, ইউ উইল কাম হেয়ার, তুমি এখানে আসবে, ইউ উইল কাম হেয়ার, ইউ উইল কাম হেয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স। তুমি কি এখানে আসবে, হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাবো, হেল্পিং ভার্ব তো এখানে দেওয়াই আছে, তাহলে উইল ইউ কাম হেয়ার, একেবারে সহজ। তুমি কি, সরি, তুমি এখানে আসবে না, তাহলে এইটার সঙ্গে নেগেটিভ লিখবো, ইউ উইল, হেল্পিং ভার্বের নট, হেল্পিং ভার্বের পরে নট লিখতে হয়, ইউ উইল নট কাম হেয়ার, ইউ উইল নট কাম হেয়ার, ফুল স্টপ। তুমি কি এখানে আসবে না, এই সেন্টেন্সটাকে শুধু হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাবো, একেবারে সহজ, একেবারে সহজ। তাহলে কি লিখবো, উইল ইউ, ইউটা প্রোনাউন, উইল ইউ নট কাম হেয়ার, উইল ইউ নট কাম হেয়ার, এই যে ইউ উইল নট কাম হেয়ার, উইলটাকে সামনে নিয়ে গেলাম, উইল ইউ নট কাম হেয়ার, একেবারে সহজ। চলো ফিউচার কন্টিনিউয়াস, এটার পর ফিউচার পারফেক্ট, তাহলে শেষ। যারা বুঝতে পেরে গেছো তাদের আর প্র্যাকটিস না করলেও হবে। 2 নাম্বার দেখো, দেখো আমি কিন্তু একদম ডিটেলসে শেখাচ্ছি, একদম গোড়া থেকে, তাই ভিডিওটা একটু লেন্দি হচ্ছে। কারো ক্ষেত্রে বিরক্ত লাগবে যে স্যার এগুলো তো বুঝে গেছি, আর কি দরকার প্র্যাকটিস, তাদের ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট। আর যারা দেখছো যে বুঝতে পেরেছি আর একটু প্র্যাকটিস করলে ভালো হয়, তারা পুরোটাই দেখবে। দেখো, আমি রাতে ঘুমোতে থাকবো, 2 নাম্বার, আমি কি রাতে ঘুমোতে থাকবো, ঘুমোতে থাকবো, আমি কি রাতে ঘুমোতে থাকবো। 3 নাম্বার, আমি রাতে ঘুমোতে থাকবো না, এটা একটা। 4 নাম্বার, আমি কি রাতে ঘুমোতে থাকবো না, ঘুমোতে থাকবো না, কোশ্চেন মার্ক। খুবই সহজ। চলো পরবর্তী ট্রান্সলেশন গুলো করে নিই, যারা তোমরা পারবে নিজেরাই কমেন্টে করবে। হ্যাঁ, এগুলো দেখার আগে দেখে নিলে স্ক্রিনে, এবার কমেন্ট করবে ভিডিওটাকে পজ করে। আমি রাতে ঘুমোতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই শ্যাল লিখতে হয়, তার বি লিখতে হয়, আই শ্যাল বি স্লিপিং, আই শ্যাল বি স্লিপিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, আই শ্যাল বি স্লিপিং, রাতে ঘুমোতে থাকবো, অ্যাট নাইট অথবা ইন দা নাইট লিখবো, আই শ্যাল বি স্লিপিং অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমোতে থাকবো। এবার হেল্পিং ভার্ব সামনে নিয়ে গেলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে, কিন্তু এখানে হেল্পিং ভার্ব শ্যাল আছে, বি আছে, দুটো আছে, শুধুমাত্র একটা হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রথম হেল্পিং ভার্বটাকে আমরা সামনে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে শ্যাল। এই জিনিসটা কিন্তু এখানে শেখার রয়েছে, শ্যাল আই বি স্লিপিং at night, shall I be sleeping at night, shall I be sleeping at night। পরে নেগেটিভ করতে গেলে এই একটা হেল্পিং ভার্বের পরে নট লিখবো। যদি দুটো তিনটে হেল্পিং ভার্ব থাকে, প্রথম যে হেল্পিং ভার্ব তারপরে আমরা নটটাকে লিখবো। তাহলে আমি রাত্রে ঘুমোতে থাকবো, আই শ্যাল, ঘুমোতে থাকবো না, আচ্ছা, আই শ্যাল নট বি স্লিপিং, আই শ্যাল নট বি স্লিপিং, কখন, অ্যাট নাইট, I shall not be sleeping at night, আমি কি রাতে ঘুমোতে থাকবো না, জাস্ট হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাবো, শ্যাল, এগুলো জানোই অলরেডি শিখে গেছো, shall I not be sleeping at night, shall I
নট বি স্লিপিং অ্যাট নাইট, শুধুমাত্র হেল্পিং ভার্ব শ্যালটাকে সামনে নিয়ে গেলাম, তারপরে যা আছে তাই লিখে দিলাম, বোঝা গেল? শ্যালটা চলে গেলে আই নট বি স্লিপিং অ্যাট নাইট সেটা লিখলাম। তাহলে আই শ্যাল বি স্লিপিং অ্যাট নাইট, শ্যাল আই বি স্লিপিং অ্যাট নাইট, আই শ্যাল নট বি স্লিপিং অ্যাট নাইট, শ্যাল আই নট বি স্লিপিং অ্যাট নাইট। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ। লাস্ট ফিউচার পারফেক্ট, এটা করলে আমাদের পুরো টেন্সের পরিপূর্ণ হয়ে যায়। বাকি টেন্স গুলো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, এগুলো আমাদের এই টেন্স গুলো করতে হয় না, ট্রান্সলেশন গুলো, ঠিক আছে? চলো তাহলে 2 নাম্বার কি লিখবো? তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো। 2 নাম্বার, তাহলে তুমি আসার আগে, তুমি আসার আগে আমি কি ভাত খেয়ে থাকবো? আমি কি ভাত খেয়ে থাকবো, এটা হয়ে গেল। কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ হয়ে গেল। 3 নাম্বার, তুমি আসার আগে, তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো না। তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো না। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার নেগেটিভ ইন্টারোগেটিভ, তুমি আসার আগে, তুমি আসার আগে আমি কি ভাত খেয়ে থাকবো না, নেগেটিভ ইন্টারোগেটিভ। চলো পরবর্তী ট্রান্সলেশন। তাহলে প্রথমে ট্রান্সলেশনটা আগে টেন্সের নলেজ দিয়ে করতে হবে। তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, কোন ঘটনা আগে ঘটেছিল এগুলো ডিটেলস আমি আগের ক্লাসে করিয়েছি, সেখানে দেখে নাও। জাস্ট আমি এখানে ট্রান্সলেশন করছি। আমি ভাত খেয়ে থাকবো, I shall have, আমি ভাত খেয়ে থাকবো, I shall have eaten rice before you, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে এটা, before you come, I shall have eaten rice before you come, ঠিক আছে? I shall have eaten rice, এটা হলো মেন। এবার এটাকে আমরা কি দিয়ে করতে গেলে হেল্পিং ভার্বটা শুধু সামনে নিয়ে আসবে। এখানে দেখো কটা হেল্পিং ভার্ব রয়েছে, শ্যাল হ্যাভ দুটো রয়েছে, একটা মাত্র হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসবো, সেটা কোনটা? প্রথম হেল্পিং ভার্ব শ্যাল, তাহলে হয়ে যাবে শ্যাল আই হ্যাভ ইটেন রাইস, শ্যাল আই হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম, কোশ্চেন মার্ক। তুমি আসার আগে আমি কি ভাত খেয়ে থাকবো, শ্যাল আই হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম। এবার নেগেটিভ সেন্টেন্স, এটার সঙ্গে নট লিখবো, নট একটা হেল্পিং ভার্বের পরে লিখবো, আর তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো না, অর্থাৎ শ্যালের পরে নট লিখে দেবো, বাকি যা আছে তাই। আই শ্যাল নট হ্যাভ ইটেন, I shall not have eaten rice before you come. I shall not have eaten rice before you come. well পরে লাস্টটা এটাই শুধুমাত্র হেল্পিং ভার্ব, অর্থাৎ একটা হেল্পিং ভার্ব, অর্থাৎ শ্যালটাকে সামনে নিয়ে যাব, অর্থাৎ হয়ে যাবে আমাদের shall I not have eaten rice, shall I have not eaten rice before you come. বাস, shall I not have eaten rice before you come, ঠিক আছে? এই হলো আজকের আমাদের ক্লাসের পুরো বিষয়বস্তু, যে টেন্স বিভিন্ন ধরনের সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়। মোটামুটি আমাদের টেন্স আর হচ্ছে টেন্সটা শেষ। এরপর দিন থেকে বা নেক্সট ক্লাস থেকে আমরা ভয়েস চেঞ্জের ভিডিও রেকর্ড করতে থাকবো বা ভিডিও করবো, সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট ক্লাস ভয়েস চেঞ্জের ওপরে, ঠিক আছে? ওকে, দ্যাটস অল টুডে।